আপনি কি জানেন ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনের 16টা সিলিন্ডারের মধ্যে মাত্র দুটো সিলিন্ডারই যথেষ্ট একটা ফুল লোডেড ট্রাককে পাওয়ার দেওয়ার জন্য। আবার লোকোমোটিভ ইঞ্জিন এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এটা সরাসরি হুইলকে ঘোরায় না কেন? কখনো ভেবেছেন এই লোকোমোটিভ ইঞ্জিনের নচ বাড়লে বা কমলে জেনারেটর এক্সাইটেশনে কি পরিবর্তন আসে? মানে ইঞ্জিন উইথ জেনারেটর সিঙ্ক্রোনাইজেশন কীভাবে হয়? আচ্ছা, এত ভারী লোকোমোটিভের ডাইনামিক ব্রেকিং সিস্টেম কীভাবে কাজ করে? আর ব্রেক করার সময় ইঞ্জিনের মাথার পাখাগুলো এত স্পিডে ঘোরে কেন? লোকোমোটিভ ইঞ্জিনের লুব্রিকেশন আর কুলিং সিস্টেমের গুরুত্ব কতখানি? এই সমস্ত প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে, তাই ডোন্ট স্কিপ, স্টে টু লার্ন। ভারতের রেলপথে মূলত তিন ধরনের ডিজেল ইঞ্জিনের রাজত্ব দেখা যায়: অ্যালকো ইঞ্জিন, ইএমডি ইঞ্জিন আর আধুনিক জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন। অ্যালকো লোকোমোটিভের সেই গর্জন যেমন একটা সময় ইন্ডিয়ান রেলওয়ে সিগনেচার ছিল, তেমন আধুনিক ইএমডিগুলো টু স্ট্রোক ইঞ্জিন রেলের মেরুদণ্ডকে মজবুত করেছিল। তবে বর্তমানে সবচেয়ে বড় চমক হলো জেনারেল ইলেকট্রিকের তৈরি 4 স্ট্রোক ইঞ্জিনগুলো। অ্যালকো আর ইএমডি যেখানে 2000 থেকে 4500 হর্স পাওয়ারের শক্তি তৈরি করতো, সেখানে জেনারেল ইলেকট্রিকের ডিজেল লোকোমোটিভ 6000 হর্স পাওয়ার পর্যন্ত শক্তি তৈরি করতে পারে। এই প্রতি সেকেন্ডে 6000 হর্স পাওয়ার তৈরি হওয়া যেমন একটা বিশাল ইঞ্জিনিয়ারিং, তেমন এই 6000 হর্স পাওয়ারকে কন্ট্রোলড ম্যানারে সামলানো একটা বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। আমরা নর্মাল বাইকের ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট বুঝি সিসি বা কিউবিক ক্যাপাসিটির দ্বারা। এর মানে সিলিন্ডারের ভেতরে ওয়ার্কিং ভলিউম কতখানি। যত বেশি সিসি তত বেশি ইঞ্জিনের পাওয়ার। এমনভাবে কারের ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট মাপা হয় লিটার দিয়ে। যত বেশি লিটারের ইঞ্জিন হবে সেটা তত বেশি শক্তিশালী হবে। যেখানে একটা বড় ট্রাকের সবকটা সিলিন্ডারের টোটাল ডিসপ্লেসমেন্ট দাঁড়ায় 12 থেকে 15 লিটার, সেখানে এই লোকোমোটিভের একটা সিলিন্ডারের ডিসপ্লেসমেন্ট হয় 12 লিটার। তাই লোকোমোটিভের 16টা সিলিন্ডারের মধ্যে মাত্র একটা সিলিন্ডারের পাওয়ার প্রায় একটা গোটা ট্রাকের সমান হয়। এই বিশাল শক্তি সহ্য করার জন্য ইঞ্জিনের মেটেরিয়ালস হয় অত্যন্ত মজবুত কিন্তু নমনীয়। ইঞ্জিন ব্লক তৈরি হয় স্পেশাল কাস্ট আয়রন অ্যালয় দিয়ে, যার মধ্যে ডাকটাইল প্রপার্টিসও কিছুটা থাকে। এর ফলে মেটেরিয়ালটা এক্সট্রিম ভাইব্রেশনকে হ্যান্ডেল করতে পারে। এই বিশাল সাইজের সিলিন্ডারে ফাস্ট এয়ার সাপ্লাইয়ের জন্য থাকে একটা বিশাল টার্বোচার্জার, যা এক্সস্ট গ্যাসের মাধ্যমে একটা টারবাইন ঘুরিয়ে বাইরের হাওয়াকে ফুল প্রেশার দিয়ে ইঞ্জিনে ঢোকায়। এই কারণে ইঞ্জিন এত শক্তি তৈরি করতে পারে। আর ইঞ্জিনের ভি শেপড ডিজাইন পারফেক্ট ব্যালেন্স আর স্টেবিলিটি দিয়ে থাকে। এবার জানলে অবাক হবেন, এই ইঞ্জিন এত শক্তি তৈরি করলেও এটা সরাসরি লোকোমোটিভের চাকাকে ঘোরায় না, বরং এই ইঞ্জিনের শক্তি দিয়ে ঘোরানো হয় একটা অল্টারনেটর বা জেনারেটরকে। হ্যাঁ, আসলে এই ইঞ্জিনটা একটা অল্টারনেটরকে ঘুরিয়ে 3 ফেজ এসি কারেন্ট তৈরি করে। এই জেনারেটর কতটা ভোল্টেজ ও অ্যাম্পেয়ার তৈরি করবে তা নির্ভর করে ইঞ্জিনের আরপিএম ও লোকো পাইলটের সেট করা নচের ওপর। অল্টারনেটর থেকে এসি কারেন্টের সাপ্লাই আসছে, কিন্তু ইঞ্জিনের চাকার সাথে লাগানো ট্র্যাকশন মোটর চলে ডিসিতে। তাই এই এসি কারেন্ট প্রথমে রেকটিফায়ার ব্যাংকে গিয়ে ডিসিতে কনভার্ট হয়, তারপরে এই ডিসি কারেন্ট কন্ট্রোল সিস্টেমে যায়। এটা একটা কম্পিউটার সিস্টেম যে ডিসাইড করে কতটা ভোল্টেজ ও কারেন্ট দিলে ট্র্যাকশন মোটর চাকাকে ঠিকমতো ঘোরাতে পারবে। এই ডিসি ট্র্যাকশন মোটর যদিও অ্যালকো লোকোতে ব্যবহার হতো, আধুনিক ইএমডি আর জিইতে 3 ফেজ এসি মোটর ব্যবহার হয়। প্রতিটা অ্যাক্সেলে একটা করে আলাদা আলাদা ট্র্যাকশন মোটর থাকে, আর এইগুলো এক একটা 900 থেকে 1000 হর্স পাওয়ার বা তারও বেশি পাওয়ারের হয়ে থাকে। লোকোমোটিভের স্পিড বাড়াতে বা কমাতে হলে আপনি ভাববেন ট্র্যাকশন মোটরের কারেন্ট সাপ্লাইটা বাড়ালে বা কমালেই তো হয়ে যাবে। হ্যাঁ, তা তো হবেই, কিন্তু যেখানে ইঞ্জিন সর্বদা জেনারেটর ঘুরিয়ে কারেন্ট তৈরি করছে, সেখানে আলাদা করে সঠিকভাবে এটা রেগুলেট করা যায় না। আর তাই এখানে আসে ইঞ্জিন আরপিএম এর সাথে জেনারেটর এক্সাইটেশনের সম্পর্ক। শুধু কি ইঞ্জিন জোরে ঘুরলেই জেনারেটর বেশি কারেন্ট তৈরি করবে? না, ইঞ্জিনের আরপিএম বাড়ানো বা কমানোর সাথে জেনারেটরের ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ারও বাড়াতে বা কমাতে হবে। অর্থাৎ জেনারেটরের এক্সাইটেশনকেও ইঞ্জিনের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তবেই লোকো পাইলট যখন নচ বাড়ায় বা কমায় তখন ইঞ্জিনের আরপিএমে পরিবর্তন হয়, আর ঠিক সেই সময় জেনারেটরের ফিল্ড রেসিস্ট্যান্সেও পরিবর্তন হয়। আরপিএম বাড়লে রেসিস্ট্যান্স কমিয়ে দেওয়া হয় যাতে ট্র্যাকশন মোটরে বেশি কারেন্ট পৌঁছয় আর ট্রেন জোরে চলে। আর নচ কমালে এর উল্টোটা হয়, আরপিএম কম, ফিল্ড রেসিস্ট্যান্স বেশি, ট্রেনের স্পিড কম। এর কারণে মেন জেনারেটরকে এক্সাইটার জেনারেটর দিয়ে রেজিস্ট্যান্স দিতে হয়। আজকের দিনে এই কাজটা কম্পিউটার দিয়ে হলেও আগেকার অ্যালকোতে এটা হতো গভর্নর লিভার মেকানিজমের দ্বারা। ইঞ্জিন কীভাবে শক্তি তৈরি করে আর তা দিয়ে গোটা ট্রেনকে কীভাবে অপারেট করা হয় তা তো জানলেন, কিন্তু এই দানবকে ঠান্ডা রাখা আর ঠিক সময়ে থামানো এটা একটা বড় চ্যালেঞ্জ। ইঞ্জিনের ওপরের পাখাগুলো সারাক্ষণ ঘুরতে থাকে রেডিয়েটরকে ঠান্ডা রাখার জন্য। এই ইঞ্জিনে কয়েকশো লিটার কুল্যান্ট সারাক্ষণ সার্কুলেট হতে থাকে যাতে এক্সট্রিম হিটে ড্যামেজ না হয় ইঞ্জিন। আর এই ইঞ্জিনে স্পেশাল লুব্রিকেটিং অয়েলও ব্যবহার করা হয় যাতে এত ফ্রিকশন, এত হিট সহ্য করেও পুরো সিস্টেমটা সচল থাকে। সবশেষে ব্রেকিং সিস্টেমের কথা বলি। ইঞ্জিনের চাকায় এয়ার ব্রেক তো থাকেই, যা কম্প্রেসড এয়ার দিয়ে অ্যাটাচ আর ডিটাচ করা হয়।
তবে শুধু এয়ার ব্রেকের ওপর এত চাপ দিলে কখনো না কখনো বড় ক্ষতি হবে। তাই সেকেন্ডারি ব্রেক হিসেবে ডাইনামিক ব্রেকিং সিস্টেম কাজ করে। আসলে চলন্ত হাই স্পিড ট্রেনকে স্লো করার জন্য প্রথমে ট্র্যাকশন মোটরগুলোকে জেনারেটর হিসেবে চালানো হয়। এই রিভার্স ফোর্সের কারণে চাকা স্লো হতে থাকে আর ব্রেক শুয়ের ওপর অত চাপও পড়ে না। তাহলে বুঝলেন, এই লোকোমোটিভ ইঞ্জিনগুলো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে তৈরি একটা মাস্টারপিস। আপনি কি ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন নিয়েও জানতে আগ্রহী? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন ইঞ্জিন ইনসাইড বেঙ্গলিতে।